রাবিয়ার গলার নিচে রক্তের দাগ, পাশে শুয়ে আছে রাবিয়ার স্বামী আসাদ। দুজনেই ঘুমন্ত অবস্থায়। রহমত আস্তে করে রুমে ঢুকে চুপি চুপি মুখটা রাবিয়ার গলার কাছে নিয়ে জিব্বা বের করে রক্তের উপর জিব্বা লাগাতেই রাবিয়া চমকে উঠে গেল। চোখ মেলে দেখে রহমত। রাবিয়া বলল, রহমত, তুই তুই আমার গায়ে হাত দিয়েছিস? আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। চিল্লানি শুনে আসাদের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বসলো। রাবিয়া বলল, তোমার এই কুলাঙ্গার ভাই দেখো আমার বুকে মুখ দিয়েছে। রহমত হলো আসাদের ছোট ভাই। সে শহরে একটা মাদ্রাসায় লেখাপড়া করে। আজকেও সে শহর থেকে এসেছে। আসাদ বলল, তুই মাদ্রাসায় লেখাপড়া করে কি এগুলি শিখেছিস? মায়ের সমতুল্য ভাবির শরীরে মুখ লাগাতে কি তোর একটুও দ্বিধাবোধ হয়নি? বাবা মা মারা যাওয়ার পর আমি দেখেছি তোর ভাবি তোকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছে। সে কথা তুই কিভাবে ভুলে গেলি? আমি ভেবেছিলাম তোকে সারা জীবন আমার সাথে রাখবো। না, তোকে রাখা তো দূরের কথা, তোকে আমি আজকে জিন্দা মেরে ফেলবো। রহমত বলল, ভাই, আমাকে মেরে ফেলার মতো এমন কি অপরাধ করলাম আমি? রাবিয়া বলল, শুনেছ তোমার ভাইয়ের কথা? তোমার ভাই নাকি কোনো অপরাধ করেনি। আসাদ বলল, তুমি থামো, আমি দেখছি বলে রহমতের ঘাড় ধরে রুমের বাইরে নিয়ে গেল। রুমের বাইরে রহমতকে নিচে বসিয়ে দিয়ে বলল, তোর পেছনে আমি এই জীবনে যত টাকা খরচ করেছি সব বিফলে গেছে। পেছন থেকে রাবিয়া এসে বলল, তাকে এত বোঝানোর কি আছে? ও কি কম বোঝে? যা করেছে তা তো বুঝে শুনেই করেছে। তোমার ভাই চেয়েছিল আমার নামে বদনাম রটাতে। রহমত কিছু না বলে চুপ হয়ে আছে। আসাদ ধমক দিয়ে বলল, এমন কাজ কেন করলি বল, নইলে ধরে নে আজকে তোর হায়াত শেষ। রহমত বলল, তোমরা আমার ভাই ভাবি, তোমরা আমাকে যা ইচ্ছা করতে পারবে। আসাদ বলল, ঠিক আছে, কাল সকাল হোক, আমি কালকে নাসিরকে সহ আমার বাড়িতে ডেকে এনে তোর শাস্তির ব্যবস্থা করব। বউকে বলল, তুমি কিছু নিয়ে আসো, তার হাত বেঁধে রাখতে হবে যাতে রাতে কোথাও পালাতে না পারে। রাবিয়া রশি আনতে গেল। রাবিয়া রুমে গিয়ে আসাদকে বলল, তুমি কিন্তু তাকে কঠিন শাস্তি দেবে। আসাদ বলল, আমাকে বলতে হবে না, আমি এখন আমার ভাই নাসিরকে ফোন করে বলছি। সে সকালে আসলে রহমতকে কি শাস্তি দেই তখনই দেখবে। আসাদ তার ভাই নাসিরকে ফোন দেওয়ার জন্য ফোন বের করলো। সকাল হতে না হতে তাদের মেঝো ভাই নাসির এসে দরজায় টোকা দিল। রাবিয়া গিয়ে দরজা খুলল। রহমত সারা রাত হাত বাঁধা অবস্থায় বসেছিল। নাসিরকে ভেতরে ঢুকিয়ে আসাদকে ডাক দিয়ে বলল, এইদিকে আসো, নাসির আসছে। আসাদ রুম থেকে বের হলো। নাসির তাদের ছোট ভাই রহমতকে হাত বাঁধা অবস্থায় দেখে বলল, ভাইয়া, রহমতের এই অবস্থা কেন? আসাদ বলল, এই কারণে তো তোকে আসতে বলেছি। নাসির বলল, রহমত কি করেছে? আসাদ বলল, যা করার করে ফেলেছে, এখন শাস্তি পাওয়াটা বাকি। ওকে আমি কাল রাতেই মেরে ফেলতাম, তোকে জানানোর জন্য রেখে দিয়েছি। নাসির বলল, কেন ভাই, কি হয়েছে? আসাদ এবার রেগে গিয়ে বলল, তোর ভাবির সাথে আকাম করতে চেয়েছিল। নাসির বলল, কি বলো ভাইয়া, আমার তো বিশ্বাস হচ্ছে না। রহমতকে বলল, ভাইয়া কি ঠিক বলছে? রহমত বলল, আমি কোনো খারাপ কাজ করিনি, তবে আমি ভাবির গলার নিচে মুখ লাগিয়েছিলাম। ভাবি বলল, নিজেই স্বীকারোক্তি দিয়েছে, এখন বিচার করো। আসাদ রেগে গিয়ে বলল, বিচার একটাই, আমি তাকে জিন্দা মেরে ফেলবো। নাসির বলল, আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমাদেরকে একটা গল্প বলি। নাসির বলল, ভাই, এক দেশের এক রাজা ছিল। রাজার মন চাইছিল হরিণের মাংস খাবে, তাই হরিণ শিকার করার জন্য সৈন্য সেনাদের নিয়ে গহীন জঙ্গলে চলে গেল। দেখতে পেল একটা হরিণ। সবাই চারিদিকে হরিণটাকে ঘেরাও করলো। রাজামশাই বলল, সবাই সতর্ক থাকবেন, হরিণটা শিকার করতেই হবে। যার দিক থেকে হরিণ পালিয়ে যাবে তার মাংস খাবো। রাজার কথা শুনে সবাই বন্দুক তাক করে রাখলো, যাতে হরিণ কোনো দিকে পালাতে না পারে। হরিণ চারিদিকে মানুষ দেখে ভয় পেয়ে রাজার পাশ দিয়ে পালিয়ে গেল। ঘোড়ায় উঠে রাজাও হরিণের পেছন পেছন ছুটে গেল। অনেক দৌড়াদৌড়ি করার পর হরিণ ধরতে পারলো না। রাজামশাই ক্লান্ত হয়ে গেল। ঘোড়া থেকে নেমে এক গাছের নিচে বসলো। রাজামশাই দেখতে পেল পাহাড়ের উপর থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। রাজা পানি খাওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। রাজার ঘোড়াটা গিয়ে পিঠ লাগিয়ে দিল। আবারও রাজা হাত দিলে ঘোড়া পিঠ লাগিয়ে দিয়ে রাজাকে পানি খেতে দিল না। রাজামশাই রেগে গিয়ে ঘোড়াটাকে গুলি মেরে মেরে ফেলল। গুলির আওয়াজ পেয়ে সৈন্যরা দৌড়ে এসে দেখল ঘোড়া মরে পড়ে আছে। সৈন্যরা জিজ্ঞেস করলো, আপনি ঘোড়াকে মেরে ফেললেন? রাজামশাই বলল, আমার পানির পিপাসা লেগেছে আর ওইখান থেকে পানি পড়ছে। আমি পানি খাওয়ার জন্য হাত বাড়িয়ে দিলে ঘোড়া পিঠ লাগিয়ে দেয়, সে কারণে মেরে ফেলেছি। কেউ একজন নিয়ে পানি নিয়ে আসো। একজন সেনা উপরে গিয়ে দেখলো একটা বিষাক্ত সর্প হা করে আছে আর গলা দিয়ে টপ টপ করে বিষের ফোঁটা পড়ছিল। রাজা মনে করেছিল পানির ফোঁটা, কিন্তু রাজা দেখেনি সাপের গাল থেকে বিষ পড়ছে। ঘোড়া তার মালিককে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিল। রাজা সবকিছু জেনে শুধু আফসোস করলো। নাসির ভাইকে উদ্দেশ্য করে বলল, আমরা রহমতকে মেরে ফেলতে পারি, এমন তো হতে পারে ওকে মেরে আমরা নিজেরাই নিজের ক্ষতি করলাম। আসাদ বলল, তাহলে তাকে স্বীকার করতে বল, কেন এমন করেছে? রহমত বলল, কেন করেছি তা বললে আমি মরে যাব। নাসির বলল, এমনিতেও তুই মরে যাবি, তার চেয়ে বরং কথাটা বলে মরে গেলে ভালো হবে।
রহমত বলল, আমি কালকে শহর থেকে আসার সময় আমাদের দরজার সামনে বসে একটা মহিলা কান্না করছিল। মহিলাটিকে দেখে আমি ভয় পেয়ে বললাম, আপনি কে? আমাদের দরজায় কেন? মহিলাটি বলল, আমি হলাম এই ঘরের ভাগ্যলক্ষ্মী। অনেক বছর ধরে এই বাড়িতে ছিলাম, আজকে চলে যাচ্ছি। রহমত বলল, ভালো, তাহলে চলে যাচ্ছেন কেন? মহিলাটি বলল, আজকে রাতের মধ্যে এই বাড়ির মানুষ সব মারা যাবে। বাঁচানোর জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। রহমত বলল, আমি আপনার কথা ঠিক বুঝছি না, কেন আমার পরিবারের মানুষ মারা যাবে? মহিলাটি বলল, কিছুক্ষণ আগে এই বাড়িতে অগ্নিকোণ থেকে একটা বিশাল সর্প আসছিল। সর্পটা আমি মেরে কেটে টুকরো টুকরো করে দূরে ফেলে দিয়ে এসেছি। সর্পের যা রক্ত পড়ছিল সব পানি দিয়ে মুছে ফেলেছি। ভুলবশত এক ফোঁটা রক্ত এই বাড়ির মহিলার গলার নিচে পড়ে, সেই রক্তের ফোঁটা আমি মুছতে পারিনি। আর এসব কথা কেউ জানে না, যদি কেউ টের পায় তাতেও সবাই মারা যাবে। এখন ওই মহিলার গলার নিচে রক্তের ফোঁটা যদি আমি নিতে যাই, টের পেয়ে যাবে, তখন আমি সহ মারা যাব। সে কারণে আমি চলে যাচ্ছি। তুমি যদি পারো সেই রক্ত টের না পাওয়ার মতো করে মুছে ফেলো, তাহলে সবাই বাঁচবে, না হলে সবাই মরে যাবে। এই কথা বলে মহিলাটি চলে গেল। আর আমি চিন্তা করতে লাগলাম, গলার নিচে রক্তের ফোঁটা আমি কিভাবে মুছবো? পানি দিয়ে মুছলে ঠান্ডা লাগলে চেতন হয়ে যাবে। তাই আমি বুদ্ধি করলাম, মানুষের জিহ্বার মাথা গরম। আমি ভাবলাম, জিহ্বা দিয়ে নিলে বোধহয় টের পাবে না। তাই আমি জিহ্বা দিয়ে ভাবির গলার নিচে রক্ত ফোঁটা উঠাতে গিয়েছিলাম। আল্লাহ সাক্ষী, আমার মনে কোনো কুমতলব নাই। এ কথা বলে রহমত মরার জন্য কালেমা পড়ে নিল। ভাবি হেসে বলল, আরে পাগল, আমার গলার নিচের রক্ত হলো আজকে মুরগির জবে করেছিলাম সেই রক্ত। নাসির বলল, দেখেছো ভাই, কি থেকে কি হয়ে গেল? কোনো ভাগ্যলক্ষ্মী, কে তাকে কি বলেছে, এই নিয়ে এত বড় ঘটনা। ভাগ্যলক্ষ্মী বলতে কিছু আছে নাকি? আর থাকলেও সেগুলো দেখা যায় না। আসাদ বলল, আমি বুঝে গেছি, আমার ভাই আর আমার মাঝে বিরোধ সৃষ্টি করার জন্য কেউ না কেউ রহমতকে দিয়ে এই কাজ করিয়েছে। যেই হোক, সে আমাদের বাড়িতে আসা যাওয়া করে, এমন মানুষ হবে। রাবেয়া বলল, ভাই, তোকে আমি ভুল বুঝেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। রহমত বলল, ভাবি, তুমি আমার ভাবি নও, আমার মায়ের মতো। তোমার কিছুতে আমি রাগ করি না। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।